সময়টা 2025। আজ আমরা দেখছি লাদাখের রাস্তায় প্রতিবাদের ঝড়, হাজারো হাজারো কণ্ঠ গর্জে উঠছে একটা দাবিতে, আমাদের ভূমি আমাদের রাজ্য। একটা ছোট্ট প্রান্তিক পাহাড়ি অঞ্চল, কিন্তু দাবিটা ভীষণ গুরুত্বপূর্ণ। নিজের রাজ্য, নিজের অধিকার, নিজের সাংবিধানিক সুরক্ষা। কথায় আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা বড় আন্দোলন, রাষ্ট্রীয় উপেক্ষা, অনশন, মৃত্যু, সব মিলিয়ে যেন আমরা দেখতে পাচ্ছি সত্যি যেন ইতিহাস আবারও নিজের পুনরাবৃত্তি করছে। তখন দাবি ছিল ভাষার ভিত্তিতে নতুন রাজ্য পাওয়া, আর আজ নিজেদের সংস্কৃতি, নিজেদের সাংবিধানিক সুরক্ষার দাবিতে পুরনো রাজ্যের তকমা ফিরে পাওয়া। আসলে আজ থেকে 7 দশক আগেও ভারতের দক্ষিণ প্রান্তে উঠেছিল একটা প্রশ্ন, যে রাজ্যগুলোর সীমারেখা কি শুধুমাত্রই প্রশাসনিক সুবিধার জন্য, নাকি রাজ্য আসলে একটা জাতির, একটা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের প্রতীক। 47 থেকে 2025-এ আমরা দেখব ভারতের মানচিত্র বদলের দীর্ঘ এক যাত্রা। আর এই যাত্রার সূচনা হয়েছিল যখন একটা দীর্ঘ আন্দোলন, একটা অনশন, একটা মৃত্যু আর একটা নীতিনিষ্ঠ সরকারের নীরবতা তৈরি করেছিল ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সবথেকে বড় ঝড়। 15 আগস্ট 1947 পৃথিবীর মানচিত্রে জন্ম নিল একটা স্বাধীন দেশ ভারত। কিন্তু স্বাধীনতার সাথে সাথেই এলো দেশভাগের যন্ত্রণা। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ ভারতকে ভাগ করা হলো দুটো দেশে, ভারত আর পাকিস্তানে। কিন্তু কেবল দুটো দেশ তৈরিতেই শেষ হয়ে যায়নি গল্পটি। তার কারণ তখনও ভারতে ছড়িয়ে ছিটিয়ে ছিল 550-টির বেশি দেশীয় রাজ্য। তাদের মধ্যে কেউ ছিল রাজার শাসনে, কেউ ছিল নবাবের শাসনে, তো কেউ ছিল মহারাজার শাসনের অধীনে। এই রাজ্যগুলোর সামনে ছিল 3টে অপশন: ভারতের সাথে যুক্ত হওয়া, পাকিস্তানের সাথে যুক্ত হওয়া, বা স্বাধীন রাষ্ট্র হিসাবে থেকে যাওয়া। ভাবুন তো, এই রাজ্যগুলো যদি স্বাধীন থাকতে চাইতো আর ভারতের তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব যদি সেই চাওয়াটাকে প্রশ্রয় দিতেন, তাহলে এক মুহূর্তে ভারতের পুরো মানচিত্রটা ভেঙে যেত কয়েকটা খণ্ডে। এই জটিল সমস্যার সময় সামনে এলেন ভারতের আয়রন ম্যান সর্দার বল্লভভাই প্যাটেল, আর তাকে যোগ্য সঙ্গ দিলেন তার দপ্তরের সচিব, বিশিষ্ট কূটনীতিবিদ ভিপি মেনন। মেননের কূটনীতি আর সর্দার প্যাটেলের অদম্য ইচ্ছা শক্তিতে একে একে ভারতের সঙ্গে যুক্ত হলো সমস্ত দেশীয় রাজ্যগুলো। হায়দ্রাবাদের বিরুদ্ধে সামরিক অভিযান, জুনাগড়ের গণভোট আর কাশ্মীরের চুক্তি, এই প্রতিটি অধ্যায় যেন ভারতের মানচিত্রের প্রতিটি দাগে লেখা এক একটা লড়াইয়ের গল্প। এই সীমানা তখনও পূর্ণ নয়, কারণ ভারতের বাইরের সীমানা তখন ঠিক হলেও তখনও ঠিক হয়নি ভারতের অভ্যন্তরীণ চেহারাটা কেমন হবে সেটা। আর ভারতের চেহারা ঠিক হবে ভারতের মানুষের ভাষা, ভারতের মানুষের সংস্কৃতি আর ভারতের মানুষের আন্দোলনের মাধ্যমে, যেটা শুরু হয়েছিল ভারতের প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা হওয়ার দিন থেকে। 26 জানুয়ারি 1950 ভারত হলো একটা প্রজাতান্ত্রিক দেশ, আর এই দিনই লাগু হলো ভারতের সংবিধান। আর এই সংবিধানেরই প্রথম অনুচ্ছেদ আর প্রথম তপশিলিতে জায়গা দেওয়া হলো ভারতের তৎকালীন 28টা রাজ্যকে। এই 28টা রাজ্যকে ভাগ করা হয়েছিল এ, বি, সি, ডি এই 4টে ক্যাটাগরিতে। ক্যাটাগরি এতে রাখা হয়েছিল 9টা রাজ্য, যারা ছিল একটা সময় অর্থাৎ স্বাধীনতার আগে ব্রিটিশ গভর্নরের অধীনে। ক্যাটাগরি বিতে রাখা হয়েছিল এমন 8টা রাজ্য, যারা কদিন আগে অবধিও ছিল একজন দেশীয় রাজার শাসনের অধীনে। ক্যাটাগরি সিতে রাখা হয়েছিল এমন 10টা রাজ্য, যেগুলোর মধ্যে কেউ কেউ ছিল ব্রিটিশ কমিশনারেট এলাকার অন্তর্ভুক্ত, তো কেউ কেউ ছিল দেশীয় রাজাদের শাসনের অন্তর্ভুক্ত। আর সবশেষে ক্যাটাগরি ডিতে ছিল শুধুমাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগ ছিল অস্থায়ী, জটিল এবং অনেক ক্ষেত্রেই এটা ছিল অযৌক্তিক। আর এর ফলেই উঠে এলো আবার সেই পুরনো প্রশ্ন, রাজ্য কি শুধুমাত্র প্রশাসনিক একটা সীমারেখা, নাকি রাজ্য তৈরি হওয়া উচিত মানুষের নিজের ভাষার ভিত্তিতে? ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরির দাবিটা কিন্তু নতুন ছিল না। স্বাধীনতার বহু বছর আগে, প্রায় 1 শতক আগে 1886 সালে ওড়িয়া ভাষাভাষীর মানুষরা প্রথমবার দাবি তোলেন নিজেদের ভাষাতে রাজ্য তৈরির। আর দীর্ঘদিনের আন্দোলনের পর 1936 সালে এই দাবি মেনে, অর্থাৎ স্বাধীনতার আগেই এই দাবি মেনে তৈরি করা হয় ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। কিন্তু এটা ছিল ব্রিটিশ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, যার নাম ছিল ওড়িশা। এই সাফল্য অনুপ্রেরণা দিল ভারতের দক্ষিণ প্রান্তের তেলুগু ভাষাভাষী মানুষদের। 1913 সালে তৈরি হলো অন্ধ্র মহাসভা, যারা প্রথম থেকেই বলে আসছিল প্রশাসন হওয়া উচিত বা প্রশাসন পরিচালনা করা উচিত মাতৃভাষাতেই। এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, স্বাধীনতার আগে ভারতের স্বাধীনতা আন্দোলনের সবথেকে বড় দল ভারতের জাতীয় কংগ্রেসেরও কিন্তু এই বিষয়ে অবস্থান ছিল একই।
1917-তে কংগ্রেস তৈরি করে অন্ধ্র সার্কেল, যেটা তখনকার যে ব্রিটিশ সীমানা, ব্রিটিশ যে এলাকা, তার থেকে কিন্তু ছিল অনেকটাই আলাদা। এই ধারা অব্যাহত রেখে 1920 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রাদেশিক কংগ্রেস কমিটি তৈরি বা প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটিগুলোকে তৈরি করা। 1921 সালে যে সিদ্ধান্তকে কার্যকরী করে তৈরি করা হয় এক একটা প্রাদেশিক কংগ্রেস কমিটি, আর সেই একই বছরে অর্থাৎ 1921 সালেই সংশোধিত হয় কংগ্রেসের সংবিধান। কংগ্রেসের অধিবেশনগুলোর কার্যপদ্ধতি থেকে শুরু করে কর্মসূচি, বিভিন্ন ধরনের প্রচার, এই সব কিছুতে জোর দেওয়া হয়েছিল স্থানীয় ভাষা বা সেই এলাকার মাতৃভাষাগুলোকে। অর্থাৎ একথা আমরা বলতেই পারি যে প্রশাসনিক ভিত্তি অর্থাৎ প্রশাসন পরিচালনার ভিত্তি হিসাবে ভাষাকে স্বীকৃতি দেওয়া কংগ্রেস শুরু করেছিল সেই 20-এর দশকেই। 1937-এ জওহরলাল নেহেরু একটি প্রবন্ধতে লেখেন যে একটা মানুষের শিক্ষাগত ও সাংস্কৃতিক উন্নতি সম্ভব শুধুমাত্র তার মাতৃভাষাতেই। বিষয়ে গান্ধীজির মত ছিল মানুষের প্রকৃত বিকাশ সম্ভব হয় নিজের মাতৃভাষাতেই। 1947-এর অক্টোবরে অর্থাৎ স্বাধীনতার 3 মাসের মধ্যেই গান্ধীজি এই দাবি তোলেন যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের কংগ্রেসের যে দীর্ঘদিনের অবস্থান, সেই অবস্থানকে এবার কার্যকর করা উচিত। কিন্তু ইতিহাস বদলে গেল এখান থেকেই। 1947-এ ভারতের স্বাধীনতার সাথে সাথেই দেশভাগ এবং দেশভাগের ফলে সাম্প্রদায়িক দাঙ্গা, রক্তপাত আর কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি। এই সব কারণগুলো মিলিয়েই প্রশাসনের অন্দরমহলে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের যে দাবি, সেই দাবি চলে গেল এক নীরব শীতলতায়। নীরবতায় লিখতে চলেছিল একটা নতুন অধ্যায়, যেখানে এই রাজ্যের দাবি, ভাষার ভিত্তিতে রাজ্যের দাবি তৈরি করবে একটা জাতীয় বিস্ফোরণের। 1947-এর এই সমস্ত পরিস্থিতিগুলোর ফলে ভারতের তৎকালীন কেন্দ্রীয় নেতৃত্ব, নেহেরু প্যাটেলের মতো নেতৃত্বরা মনে করলেন যে এই মুহূর্তে ভারতের সবথেকে বড় প্রয়োজন বা ভারতের সবথেকে বড় অগ্রাধিকার দেওয়া উচিত জাতীয় সুরক্ষাকে। আর এই জাতীয় সুরক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভারতের মানুষদের সমস্ত আঞ্চলিক পরিচয়গুলোকে দূরে সরিয়ে একটাই পরিচয় বিশ্বাসী হওয়া, সেটা হচ্ছে ভারতীয় এই পরিচয়। এবং অর্থাৎ ভারতের মানুষদের মধ্যে তৈরি করা দরকার এই মুহূর্তে একটা জাতীয় ঐক্যের মনোভাব। আর তাই ভাষার ভিত্তিতে রাজ্য তৈরির এই দাবিকে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা উচিত। কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কেন্দ্র সরকারের এই পরামর্শ না মেনেই চলতে থাকলো একের পর এক ভাষাভিত্তিক আঞ্চলিক আন্দোলন, আর যার সব থেকে তীব্র রূপটা দেখা দিয়েছিল মাদ্রাসের তেলুগু ভাষাভিত্তিক এলাকা অন্ধ্র থেকে। ভারতের গণপরিষদ এই অন্ধ্র আন্দোলনের তীব্রতাকে কিছুটা প্রশমিত করার জন্য 1948 সালে তৈরি করল ধর কমিশন। এই ধর কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভাষার ভিত্তিতে কি একটা রাজ্য তৈরি করা সম্ভব, বা সম্ভব হলেও সেটা কি এই মুহূর্তে সম্ভব, সেই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। আর ধর কমিশন তার রিপোর্টে জানালো এখনই ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করাটা কিন্তু যথার্থ হবে না। কারণ দেখানো হলো ওই একই জাতীয় সুরক্ষা আর জাতীয় ঐক্য। ধর কমিশনের এই রিপোর্টের ফলে আন্দোলন হয়ে উঠল আরও তীব্র। আর এই আন্দোলনের মোকাবিলার জন্য কংগ্রেসের জয়পুর অধিবেশনে তৈরি করা হলো একটা কমিটি, যার সদস্য ছিলেন তখনকার কংগ্রেসের 3 জন হেভি ওয়েট নেতা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার ডেপুটি ও ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, আর তখনকার কংগ্রেসের সভাপতি পট্টাভি সীতারামাইয়া। এই 3 জনের নামের প্রথম অক্ষর থেকেই ঠিক হলো এই কমিটির নাম JVP। 1949 সালের এপ্রিলে এই কমিটি তার রিপোর্টে আরও একবার ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করার এই দাবিকে তখনকার মতো নস্যাৎ করে দেয়। কিন্তু এই কমিটি তার রিপোর্টে এমন একটা পরামর্শের কথা বলেছিল, যে কথা সুর ধরে খুলে যায় একের পর এক সম্ভাবনা, আর যে পরামর্শর কারণেই শুধুমাত্র তেলুগু ভাষাভিত্তিক এলাকা নয়, সারা ভারতের বিভিন্ন এলাকার ভাষাগোষ্ঠীর মানুষরা সামনে রাখতে শুরু করলেন একের পর এক রাজ্য তৈরির দাবি, যেগুলোর ফলাফল আমরা একটু পরেই এই ভিডিওতেই দেখব। ফিরে আসি আবারও আমাদের মূল গল্পে। জেভিপি কমিটির রিপোর্ট কারণ হয়ে দাঁড়ায় একটা বড় আন্দোলনের, চাপ বাড়তে থাকে কংগ্রেস সরকারের উপর। আর সেই চাপ একটা বড় ধাক্কা হয়ে দেখা দেয় যখন 1950 সালে প্রাক্তন কংগ্রেস নেতা মাদ্রাসের প্রথম প্রিমিয়ার টঙ্গুতিরি প্রকাশম, যিনি ইতিহাসে অন্ধ্রকেশরী নামে পরিচিত হয়ে আছেন, তিনি
কেন্দ্র সরকার ও কংগ্রেসের নেতৃত্বর এই ভাষার ভিত্তিতে রাজ্যের দাবিতে টালবাহানার জন্য কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করলেন। এটা ছিল নেহেরু প্যাটেলের কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা, যদিও কংগ্রেসের আসল ধাক্কা আসা এখনো বাকি ছিল। অন্যদিকে মাদ্রাজ বিধানসভার তেলুগু বিধায়করা দল নির্বিশেষে সকলে মিলে ভাষার ভিত্তিতে অন্ধরাজ্য তৈরির দাবি তুললেন। 1951-তে একসময়ের আরেক কংগ্রেস নেতা স্বামী সীতারাম বসলেন এই দাবিতে অনশনে। 5 সপ্তাহ পর ভূদান আন্দোলনের নেতা বিখ্যাত গান্ধীবাদী আচার্য বিনোবা ভাবের অনুরোধে তিনি তুললেন অনশন, কিন্তু বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেন। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে ওই এলাকাতে ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রচারে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়লেন নেহেরু। 1952 এপ্রিলে ঘোষিত হয় ভারতের প্রথম লোকসভা ও ভারতের রাজ্যগুলোর বিধানসভার নির্বাচনের ফলাফল একসাথে। মাদ্রাসের তেলুগু অধ্যুষিত জেলাগুলোতে কংগ্রেসের ফলাফল হলো নিতান্তই করুণ। তার কারণ মাদ্রাস বিধানসভার এই এলাকাগুলোতে যেখানে মোট আসন ছিল প্রায় 145টা, সেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র 43টা আসন। কংগ্রেসের এই করুণ ফলাফল উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিল তেলুগু আন্দোলনকারীদের। আর এবার তাদের আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠলেন দুজন, একজন মাদ্রাসের তৎকালীন মুখ্যমন্ত্রী চক্রবর্তী রাজাগোপালাচারী, আর আরেকজন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তার কারণ এই দুজন বারবার এই দাবি তুলে এসেছিলেন যে ভাষার ভিত্তিতে রাজ্য অর্থাৎ ভাষার ভিত্তিতে অন্ধ রাজ্য তৈরি করা এখন প্রায় অসম্ভব, এবং এই দাবি এখন নিতান্ত ভুল। আর যদি বা কোনোদিন তাদের ইচ্ছার বিরুদ্ধে এই রাজ্যটা তৈরি হয়েও যায়, মাদ্রাস শহরটা কিন্তু সেক্ষেত্রে থেকে যাবে তামিল অধ্যুষিত নতুন যে রাজ্য তৈরি হবে তার রাজধানী হিসেবেই। মনে করে দেখুন, ভিডিও প্রথম দিকটায় আমি আপনাদেরকে জেভিপি কমিটির রিপোর্টের একটা পরামর্শের কথা বলেছিলাম। আসলে জেভিপি কমিটি তার রিপোর্টে সেই মুহূর্তের জন্য ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্য তৈরি করার যে দাবিটা সেটাকে নস্যাৎ করে দিলেও ওই কমিটি তার রিপোর্টে একটা পরামর্শ দিয়ে গিয়েছিল। সেই রিপোর্টে বলা ছিল যে যদি কোনো একটা বিশেষ ভাষাগোষ্ঠী ভারতের তাদের নিজেদের ভাষাতে রাজ্য তৈরি করার দাবিটাকে ধারাবাহিকভাবে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের সামনে একটা চ্যালেঞ্জ হিসাবে রাখে, সরকার হয়তো সেক্ষেত্রে বাধ্য হয়ে সেই দাবি মেনে সেই ভাষার নতুন রাজ্য তৈরি করতে পারে। ধারাবাহিকতা ও তীব্রতা, জেভিপি কমিটির রিপোর্টের এই দুটো শর্ত যেহেতু তেলুগু আন্দোলনকারীরা পূর্ণ করতে পেরেছিলেন, তাই তখনকার কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে কিছুটা নমনীয় হলেন এবং ভাবনা চিন্তা শুরু হলো তামিল অধ্যুষিত মাদ্রাসের এলাকা থেকে তেলুগু ভাষাভিত্তিক এলাকাগুলো কেটে এনে নতুন অন্ধরাজ্য তৈরি করার ব্যাপারে। এবং তাৎপর্যপূর্ণভাবে এখানে লক্ষণীয় যে এক্ষেত্রে তামিল নেতৃত্বেরও এই বিষয়ে কোনো রকমের আপত্তি ছিল না। এই সব কিছু শুনে নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে ভাবছেন যে তাহলে সব কিছু সেট, অর্থাৎ ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য তৈরি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু যদি আমি বলি সেই সময়ের অপেক্ষা এখনো অনেকটাই বাকি। আসলে নতুন রাজ্য অন্ধ তৈরি করার যে তিনটে পক্ষ, তামিল নেতৃত্ব, তেলুগু নেতৃত্ব এবং সর্বোপরি ভারতের কেন্দ্র সরকার, এই তিনটে পক্ষ যখন মোটামুটিভাবে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত, সেই মুহূর্তে জট তৈরি হলো এককালের ব্রিটিশ ভারতের তিনটি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সির মধ্যে অন্যতম মাদ্রাস শহরকে নিয়ে। একদিকে তামিল নেতৃত্ব, অন্যদিকে তেলুগু নেতৃত্ব। মাদ্রাসকে নিয়ে শুরু হয়ে গেল জোর দড়ি টানাটানি, আর এই দড়ি টানাটানি খেলার রেফারি হিসেবে তখন থাকলেন নেহেরুর নেতৃত্বে ভারতের কেন্দ্র সরকার, যারা নিজেরাও অর্থাৎ কেন্দ্র সরকারও কিন্তু মাদ্রাসকে তামিল অধ্যুষিত এলাকার রাজধানী হিসেবে রাখতেই পক্ষপাতী ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, ভাষার ভিত্তিতে নতুন রাজ্য দাবি করা তেলুগু নেতৃত্বরাও কিন্তু তামিল অধ্যুষিত মাদ্রাস শহরের উপরে তাদের দাবি ছাড়তে নারাজ। আসলে তাদের বক্তব্য ছিল যে মাদ্রাস শহরটায় সংখ্যার দিক থেকে তামিলরা সংখ্যাগরিষ্ঠ হলেও এই মাদ্রাস শহরে দীর্ঘদিনের উন্নতির জন্য রাজস্ব প্রচুর পরিমাণে খরচা হয়েছে এই তেলুগু অধ্যুষিত এলাকাগুলো থেকেও। তাই মাদ্রাসের উপরে জোর বা অধিকার যতটা তামিল অধ্যুষিত এলাকার মানুষদের, ঠিক ততটাই তেলুগু অধ্যুষিত এলাকার মানুষদেরও। এদিকে এই জটিলতার মধ্যেই ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু হলো তেলুগু নেতৃত্বের। হয় নতুন রাজ্য নয় মৃত্যু, এই সংকল্পে 1952 সালের 19 অক্টোবর আমরণ অনশনে বসলেন কংগ্রেসের এককালের সদস্য এবং দীর্ঘদিনের গান্ধী শিষ্য
পট্টি শ্রীরামালু। আর তার এই অনশনের খবর ছড়িয়ে যেতে কাতার কাতারে তেলুগু ভাষার মানুষ জড়ো হলেন তার অনশন মঞ্চে। চাপ বাড়তে শুরু করলো তৎকালীন কেন্দ্র সরকারের উপর। আর সকলের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, তাহলে কি এবার হার মানবেন নেহেরু, মেনে নেবেন ভাষার ভিত্তিতে রাজ্য তৈরির এই দাবিকে? কিন্তু নেহেরু থাকলেন একই রকমভাবে অনড়। তিনি তো এক ধাপ এগিয়ে ঘোষণাই করে দিলেন, ফ্যাক্টস নট ফার্স্ট উইল ডিসাইড দ্য ইস্যু। অর্থাৎ অনশন নয়, বাস্তব প্রয়োজনই ঠিক করবে এই ইস্যুর ভবিষ্যৎ। কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব এবং ভারত সরকারের উপর চরমতম ধাক্কাটা এলো 1952 সালের 15 ডিসেম্বর, যেদিন 56 দিনের অনশন শেষে প্রাণ গেল পট্টি শ্রীরামালুর। আর তার এই মৃত্যুর এই ঘটনাটা, তার এই আত্মবলিদানের উদাহরণ দীর্ঘদিন ধরে চলতে থাকা আন্দোলনের আগুনে যেন দেখা দিল ঘি হয়ে। জায়গায় জায়গায় শুরু হলো দাঙ্গা, জ্বালানো হলো সরকারি অফিস, শুরু হলো ব্যাপক ভাঙচুর, অবরোধ। এবার নেহেরু বাধ্য হলেন হার মানতে। তিনি বুঝে গেলেন যে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, এবার অন্তত একটা সিদ্ধান্ত নিতেই হবে, তাছাড়া আইন শৃঙ্খলা কিন্তু চলে যাবে হাতের বাইরে। তাই 1952 সালের 19 ডিসেম্বর তিনি ঘোষণা করলেন নতুন অন্ধরাজ্য তৈরির কথা। সব শেষে 1953 সালের 1 অক্টোবর আনুষ্ঠানিকভাবে তৈরি হলো স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্র। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ নয়। তার কারণ অন্ধ্র থেকে অন্ধ্রপ্রদেশ নামের এই পরিবর্তনটা হবে শেষ পর্যন্ত 1956 সালে। সাময়িকভাবে নতুন এই রাজ্যের রাজধানী করা হলো কুর্নুলকে। মাদ্রাজ নয়, নতুন এই রাজ্যের রাজধানী করা হলো কুর্নুলকে। আসলে তখনকার তেলুগু নেতৃত্বে এটা খুব ভালো করে বুঝে গিয়েছিলেন যে ভাষার ভিত্তিতে রাজ্য চাইলে তাদেরকে ছাড়তে হবে মাদ্রাজের দাবি। তাই অনেকেই যেমন নতুন এই রাজ্য প্রতিষ্ঠা, নতুন এই রাজ্য তৈরিতে ছিলেন খুশি, তাই তাদের মধ্যে কিছু কিছু তেলুগু নেতৃত্ব ছিলেন যারা রীতিমতো ভারাক্রান্ত হৃদয়েই স্বাগত জানালেন এই নতুন রাজ্যকে। সেদিনকার এক পত্রিকার শিরোনামই ছিল, উই গট আওয়ার স্টেট বাট উই লস্ট আওয়ার হার্ট। 1953 সালের 1 অক্টোবর এই নতুন অন্ধরাজ্যের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, অতিথি হিসেবে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সেদিন নেহেরু একটা মন্তব্য করেছিলেন যে আজ আমরা এই সিদ্ধান্তের মাধ্যমে এমন একটা মৌচাকে ঢিল দিলাম যার কামড় দীর্ঘদিন ধরে খেতে হবে আমাদের সকলকেই। ভারতের তৎকালীন নেতৃত্ব নেহেরুর এই মন্তব্যের বাস্তবতা বুঝতে শুরু করেন কয়েকদিন পর থেকে। তার কারণ অন্ধ্রের এই উদাহরণকে সামনে রেখে ভারতের বিভিন্ন এলাকা থেকে এবার আসতে শুরু করলো আরও তীব্রভাবে ভাষার ভিত্তিতে একের পর এক রাজ্য তৈরির দাবি। আমাদের এই সিরিজের পরের এপিসোডে আমরা শুনবো সেই গল্পগুলো, যখন একটার পর একটা এই রাজ্য তৈরির দাবি বারবার ভারতের মানচিত্রকে বদলে দিয়েছিল, এবং কিভাবে এই একটার পর একটা দাবির মাধ্যমে, এই একটার পর একটা গল্পের মাধ্যমেই আমাদের ভারতের মানচিত্র রূপ নিল আজকের এই চেহারাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি স্বাধীন ভারতের এই ধরনের আরও গল্প শুনতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টিল দেন, স্টে টিউনড অ্যান্ড কিপ জ্ঞানিং ইজিলি।